নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে সিনিয়র সিটিজেনরা একটু দ্বিধায় আছে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নাকি ব্যাংকের সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট, কোথায় ইনভেস্ট করব এই নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। এর পিছনে কারণও আছে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আবার সুদের হার বেড়েছে। বর্তমান সময়ে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুদের হার হয়ে দাঁড়িয়েছে 8.2%। এদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে রেট সেটাও কম না। 3 থেকে 5 বছরের টেনিওর যদি দেখি, ইউনিয়ন ব্যাংকের মতো সরকারি ব্যাংকেতে 7.8% ইন্টারেস্ট দিচ্ছে। এদিকে যদি আরও বেশি সময়ের জন্য চাই তাহলে 5 থেকে 10 বছর এই টেনিওরেতে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের মতো নামজাদা ব্যাংক 7.85% হারে ইন্টারেস্ট দিচ্ছে। তো এখন কোথায় ইনভেস্ট করব? আমার এই ভিডিওতে আমি আপনাকে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস আর ডেটা শেয়ার করব। আশা করি এই ডেটাটা যদি আপনি একটু ভালোভাবে স্টাডি আর অ্যানালিসিস করেন তাহলে কিন্তু আপনি আরও নিশ্চিন্তে আপনার ডিসিশনটা নিতে পারবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে আমি একটা ডেটা শো করব। এই ডেটাটা হলো 2004 সাল থেকে 2023 সাল পর্যন্ত ব্যাংকের 3 থেকে 5 বছরের এফডির রেট আর 5 থেকে 10 বছরের এফডির রেট, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে এপ্রিল থেকে সেপ্টেম্বর কোয়ার্টারের রেট, অক্টোবর থেকে মার্চ কোয়ার্টার তার রেট আর অ্যানুয়াল ইনফ্লেশন রেট। এই তিনটে ডেটা আমি আপনাকে শো করছি। পুরো ডেটাটা রিড করছি না, আপনি চাইলে স্ক্রিনটাকে পজ করে পুরো ডেটাটা দেখে নিতে পারেন। আমার যে পুরো প্রেজেন্টেশনটা পুরোটাই এই ডেটাটাকে বেস করেই আছে। আমরা এই ডেটাটাকেই অ্যানালিসিস করব। প্রথমেই আমি যে জিনিসটা দেখব সেটা হলো যে ইন্টারেস্ট কনসিস্টেন্সি কেমন। এই যে পাস ডেটাটা আমি দেখলাম 2004 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত ব্যাংকের এফডির ক্ষেত্রে ইন্টারেস্ট যে কনসিস্টেন্সি সেটা কেমন ছিল, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে ইন্টারেস্ট কনসিস্টেন্সি সেটা কেমন ছিল। আপনি যদি দেখেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 2021-22 সালে ফিক্সড ডিপোজিটের রেট সব থেকে কম ছিল, সেটা হচ্ছে 5.05%, এবং সব থেকে বেশি যে রেটটা আছে সেটা হচ্ছে 9.1%। আবার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে কিন্তু সব থেকে লোয়েস্ট যে রেটটা আছে সেটা হচ্ছে 7.4%, এবং হায়েস্ট যে রেটটা আছে সেটা হচ্ছে 9.3%। এবার আমি যদি দেখি যে এই লোয়েস্ট রেট আর হায়েস্ট রেট এর মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু ব্যাংক এফডির ক্ষেত্রে অনেক বেশি আছে। এরপর আর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন রেঞ্জের যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটটা কতবার ব্যাংকের ক্ষেত্রে ফলো করেছে আর কতবার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে ফলো করেছে। এবার যদি আপনি দেখেন যে 5 থেকে 5.5% হারে যে ইন্টারেস্ট রেটটা আছে এফডির ক্ষেত্রে এরকম ঘটনা দুবার ঘটেছে, যেখানে 5 থেকে 5.5% হারে ইন্টারেস্ট রেট আছে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 5.5% হারে এই ইন্টারেস্ট রেট কিন্তু কখনো হয়নি। শুধু তাই না, আমি যদি 7% পর্যন্ত দেখি, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কিন্তু 7% পর্যন্ত কোনোবার ইন্টারেস্ট রেট এতটা নামেনি। কিন্তু 7%-এর ভেতরে যদি আমি এফডির ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো যে 2 বছর 5 থেকে 5.5% ছিল, 2 বছর 6 থেকে 4.5% ছিল, এবং 1 বছর ছিল 6 থেকে 7.5%। এরপর আরেকটা জিনিস লক্ষণীয় যে 9 থেকে 9.5% যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু আপনার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে 12 বার হয়েছে, সেখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেটা মাত্র 3 বার হয়েছে। আরেকটাই জিনিসও খুব লক্ষণীয় যে ব্যাংকের ক্ষেত্রে 7.5%-এর উপরে ইন্টারেস্ট রেটের ঘটনা মাত্র 9 বার হয়েছে। তো সেখানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে কিন্তু 17 বার হয়েছে, যেখানে আপনার 7.5%-এর হারে ইন্টারেস্ট রেট আছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট কনসিস্টেন্সির ব্যাপারেতে কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অনেক এগিয়ে আছে। এরপরে যে প্যারামিটারসটা আমরা দেখবো সেটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হলো যে প্রোটেকশন এগেনস্ট ইনফ্লেশন। এটা দেখা যায় যে যখনই মূল্যবৃদ্ধি হয় তখন ব্যাংকের এফডি রেটও বাড়ে, তেমনিভাবেই আপনার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের রেটও বাড়ে। তো আমি দেখব যে বিভিন্ন সময়তে যে ইনফ্লেশনের সাথে সাথে ব্যাংকের এফডি আর এসসিএসএস স্কিম এদের ইন্টারেস্ট রেটটা কীরকম পরিবর্তন হয়েছে। এবার যদি আমি ডেটাটাকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাবো এফডির ক্ষেত্রে 5 বছরে এরকম হয়েছে যেখানেতে এফডির রেট ইনফ্লেশন রেটের থেকে কম আছে। অর্থাৎ আমি যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমার নেগেটিভ রিটার্ন হলো। কিন্তু এই আপনার এসসিএসএস স্কিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 বছর এরকম হয়েছে যেখানে এদের রেটটা ইনফ্লেশনের রেটের থেকে কম আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি দেখেন সেটা হলো যে ইনফ্লেশনের এগেনস্টে ইন্টারেস্ট রেট কতটা বেশি আছে, ইনফ্লেশনের এগেনস্টে গেন কতটা। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন ফিনান্সিয়াল ইয়ার 2004-05-এতে আমি এফডির রেট নেবো, বেশিটাই নিচ্ছি। ধরুন 5 বছরের উপরে যে এফডির রেটটা ছিল সেটা হচ্ছে 6.25%, আর সেই সময়তেই এসসিএসএস স্কিমের যে রেটটা ছিল সেটা হলো 9%, আর সেই বছর ইনফ্লেশন ছিল 3.77%। তাহলে আমি যে ইনফ্লেশনের এগেনস্টে আমার এফডির রিটার্ন কতটা এলো সেটা আপনার আসবে 6.25 মাইনাস 3.77, সেটা হলো 2.48%। এটা গেন হলো। কিন্তু এসসিএসএস স্কিমের ক্ষেত্রে গেনটা কত দেখুন,
9% থেকে আমি এর ইনফ্লেশনটা বাদ দেবো 3.7%, সেটা কত আসছে 5.23%। তাহলে কোনটার ক্ষেত্রে গেন বেশি আছে? অবশ্যই দেখতে পাচ্ছি যে আমরা SCSS ক্ষেত্রে গেনটা বেশি আছে। SCSS এর যে গেনটা সেটা আপনার এফডির থেকে কিন্তু সবসময়ই বেশি আছে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আরে ও তো কংগ্রেস আমল ছিল, ঠিক আছে মোদি জামানায় কী হলো সেটাও একবার দেখে নিই। 2014-15 সালে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার এফডির গেন যেটা আসছে সেটা হচ্ছে 1.83% এবং SCSS এর যে গেনটা সেটা আসছে 2.53%। এবং যদি রিসেন্ট ডেটাও দেখেন 2021-22 সালে, তাহলেও আপনি দেখতে পাবেন যে ইনফ্লেশনের এগেনস্টে এফডির গেন যেটা আসছে 0.19%, সেখানে SCSS স্কিমেতে ইনফ্লেশনের এগেনস্টে আপনার যে রিটার্নটা আসছে সেটা হচ্ছে 2.09%। সুতরাং দেখা যাচ্ছে যদি ইনফ্লেশন কমব্যাট করার যে প্যারামিটারসটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে SCSS স্কিমের যে পারফরমেন্স সেটা কিন্তু এফডি স্কিমের থেকে ভালো। এরপরে যে প্যারামিটারসটা আসছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যাপিটাল প্রোটেকশন। সিনিয়র সিটিজেনদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্যাপিটাল প্রোটেকশনটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সময় ক্যাপিটাল লস হলে সেটা রিকভার করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তো এবার আমি যদি দেখি যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কতখানি রিস্ক ফ্রি অ্যামাউন্ট আছে, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত একটা অ্যাকাউন্টেতে আপনার DICGC দ্বারা ইনসিওর আছে, এবং এই যে অ্যামাউন্টটা সেটা আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো মিলিয়ে 5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ইনসিওর আছে একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে। যদি আপনি স্পাউসকেও অ্যাড করেন তাহলে দুটো অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি 5 লাখ করে টোটাল 10 লাখ টাকা পর্যন্ত আমি বলতে পারবো যে DICGC দ্বারা ইনসিওর আছে। তার বেশি অ্যামাউন্ট হলে তাহলে আপনাকে আরও সেপারেট অ্যাকাউন্ট খুলতে হবে। আর SCSS এর ক্ষেত্রে কিন্তু টোটালি রিস্ক ফ্রি আছে 30 লাখ টাকা পর্যন্ত একটা অ্যাকাউন্টেতে। দুটো অ্যাকাউন্ট যদি আমি খুলে নিই স্পাউসের সাথে তাহলে সেক্ষেত্রে 30-60 লাখ টাকা পর্যন্ত টোটাল রিস্ক ফ্রি অ্যামাউন্ট আছে এবং সেটা আমি ইনভেস্ট করতে পারবো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে DICGC রুল অনুযায়ী প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো কিন্তু মিলিয়ে আপনার টোটাল 5 লাখ টাকা পর্যন্ত ইনসিওর আছে। সুতরাং আপনি যখনই ফিক্সড ডিপোজিট করবেন তখন কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি ভ্যালুটা কত, সেই ম্যাচুরিটি ভ্যালুটা যেন 5 লাখের কম হয়, কারণ ম্যাচুরিটি ভ্যালু যদি 5 লাখের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ওই 5 লাখ টাকা পর্যন্তই আপনি ইন্স্যুরেন্স পাবেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে যে প্যারামিটারসটা আসছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট একটা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 30 লাখ, এবং যদি আপনি দুটো অ্যাকাউন্ট খোলেন স্পাউসের সাথে তাহলে টোটাল আপনি 60 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। কিন্তু সেখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি ইনভেস্ট করার সুযোগ আছে, আপনি চাইলে 2 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করতে পারবেন। এরপরে যে প্যারামিটারসটা আছে সেটা হলো লিকুইডিটি, অর্থাৎ আপনি কত সহজে সেই টাকাটা তুলতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লিকুইডিটির অপশানটা বেশি আছে, কারণ ফিক্সড ডিপোজিট বিভিন্ন টেনিয়রের হয়, 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, বিভিন্ন টেনিয়রের ফিক্সড ডিপোজিট হয়। তো আপনি ইচ্ছে মতো ফিক্সড ডিপোজিট করতে পারেন। কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম লকিং পিরিয়ড হলো 5 বছর, অর্থাৎ 5 বছর পর্যন্ত আপনাকে টাকা রাখতেই হবে। অপশান একটা আছে প্রি ম্যাচিওর উইথড্রল করার, কিন্তু সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে। যদি আপনি লিকুইডিটির ক্রাইটেরিয়াটা দেখেন সেক্ষেত্রে কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকছে। এরপর যে প্যারামিটারসের কথা আমি আগেই বলেছিলাম যে প্রি ম্যাচিওর উইথড্রল, ধরুন কোনো ক্ষেত্রে আপনার টাকার খুব দরকার আছে, আপনাকে টাকা উইথড্র করতে হবে, তো সেক্ষেত্রে যখনই আপনি প্রি ম্যাচিওর উইথড্র করবেন তখন এফডির ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর কিন্তু কোনো রকম চার্জ কাটবে না, শুধুমাত্র আপনার যে এফডির ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টটার উপরেতে 0.5 থেকে 1% পর্যন্ত পেনাল্টি কাটে। কিন্তু SCSS অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরেতে কিন্তু পেনাল্টি কাটবে। এক্ষেত্রে একটা রুল আছে, যদি আপনি আপনার টাকা জমা করার 2 বছরের মধ্যে টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্টের উপর 1.5% হারে, কিন্তু আপনি যদি 2 বছরের পর এবং 5 বছরের আগে এই রেঞ্জের মধ্যে টাকা প্রিম্যাচুয়ারলি উইথড্র করেন সেক্ষেত্রে আপনার 1% পেনাল্টি কাটবে। তো এই পর্যন্ত আসার পরে আপনার মানে দুটো প্রশ্ন থেকে যাবে। প্রথম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে ইন্টারেস্ট রেটটা সেটা কখন বাড়বে কখন কমবে কি করে বুঝবো? তো এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে ইন্টারেস্ট রেটটা সেটা একটা রেগুলেটরি কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। শ্যামলা গোপীনাথ কমিটির যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলোর হিসাবেতে এটা মার্কেট লিঙ্কড, এবং ভারতের যে 10 ইয়ার্স গভর্নমেন্ট বন্ডের যে ইল্ড আছে সেই ইল্ডের উপর 1% মার্কআপ করে এর ইন্টারেস্ট রেট নির্ধারিত হয়। সুতরাং একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে যখনই ইন ফিউচারে ইনফ্লেশন বাড়বে CSS এর যে ইন্টারেস্ট রেট সেটাও বেড়ে যাবে এবং সেটা কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। আর সেখানে যে ইম্পর্টেন্ট কনসিডারেশন সেটা হলো যে আপনার যে টাকাটা সেই টাকাটা যখন আপনি ইনভেস্ট করবেন কখনোই সব টাকাটা একটা জায়গায় রাখা উচিত নয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে একদিকে রিটার্নের কথাও ভাবতে হবে, সেফটির কথাও ভাবতে হবে, এবং তার সাথে সাথে কিছু ক্ষেত্রে লিকুইডিটির কথাও ভাবতে হবে। এরকম নাকি আপনি পুরো টাকাটা একটা জায়গায় রেখে দিলেন এবং 10 বছরের জন্য লক ইন হয়ে গেল আর তারপরে আপনি সেখান থেকে কোনো টাকাই তুলতে পারবেন না,
কারণ কোনো সময়তেই এমার্জেন্সির জন্য আপনাকে একটা বড় লামসাম অ্যামাউন্ট লাগতে পারে। তো সেই টাকাটা কিন্তু আপনাকে এমন জায়গায় রাখতে হবে যে টাকাটা কিন্তু আপনি চাইলে সহজে উঠাতে পারবেন। তো আমার মতে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা ব্যাংক ফিক্সড ডিপোজিট এ দুটোকে আলাদাভাবে না দেখে আপনি এমনভাবে ইনভেস্ট করতে পারেন যে এই দুটোকে মিলিয়ে একটা পোর্টফোলিও তৈরি করুন, যেখানে আপনি কিছু টাকাটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রেখে দিলেন, আবার কিছু টাকাটা ব্যাংকের এফডিতে রেখে দিলেন, শর্ট টার্মের এফডিতে রাখলেন, যেখানে আপনার ভালো ইন্টারেস্টও দিল, আপনার লিকুইডিটিটাও বাজারে দিল। তো এই দুটোকে যদি মিলিয়ে আপনি একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তার অবসান করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।